এআই কি চাকরি কেড়ে নেবে নাকি নতুন পথ দেখাবে? কর্পোরেট লিডারশিপে নারীদের এগিয়ে যাওয়া এবং এর সম্ভাবনা কতটুকু? এইচআর জগতে আগামী দিনের ভবিষ্যৎ এবং এআই এর সম্ভাবনা কি? আজ আমাদের পর্বের গেস্ট রুবিনা খান, চিফ পিপল অফিসার, সোল স্টেজ বিডি। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিজ। কোর বিজনেসকে সাপোর্ট দিবে পিপল এবং পিপলদেরকে নিয়ে কাজ করবে এইচআর। নারীদের স্পেশালি কর্মক্ষেত্রে লিডিং পজিশনে আসতে গেলে কোন গুণগুলো আসলে থাকা ম্যান্ডেটরি? আপনি যে কয়জন দেখবেন লিডারশিপ রোলে আছে তারা কিন্তু মারাত্মক রকমের ভালো করেছে। এআই আমাকে জানতেই হবে। এআই কোনো কঠিন বিষয় না, কিছু টুলস আছে যে টুলসগুলো আমাদের লাইফকে ইজি করবে। ফিমেলদের মধ্যেও সেই যোগ্যতা আছে যারা ইকোনমির পার্ট হতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন রুবিনা খান, এইচআর ডিরেক্টর, সোল স্টিচ। কেমন আছেন আপনি? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই জানতে চাই আপু, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা সম্বন্ধে। আমার বেড়ে ওঠা, বাবা ডিফেন্সে ছিলেন, জি। সো অনেক ডিস্ট্রিক্টে ঘুরেছি, বাট ফাইনালি আমি পড়াশোনা করেছি বাংলাদেশ নেভি স্কুল। সো ক্যান্টনমেন্ট এরিয়ার আশেপাশেই হচ্ছে আমার বেড়ে ওঠা এবং আমার পড়াশোনা বিএনএস স্কুলে। এরপরে ধীরে ধীরে আমি ইউনিভার্সিটিতে পড়েছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি, তারপর এক সময় চাকরি স্টার্ট করা। আচ্ছা, প্রথম ক্যারিয়ারটা কোথা থেকে স্টার্ট করলেন? প্রথম ক্যারিয়ারটা স্টার্টিংটা যদি বলি, ওটা অনেকটা এভাবে বলা যায় যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি পার্ট টাইম জব করেছি। এটা অ্যাকচুয়ালি খুব বেশি প্রয়োজনের তাগিদ থেকে না, এটা অনেকটা ইন্টারেস্ট ছিল যে একটু পার্ট টাইম কাজ করি। সো আমি আড়ংয়ে চাকরি করেছি সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। গ্রেট। তো এরপর পড়াশোনা শেষ করে আমি জয়েন করেছিলাম, ফার্স্ট চাকরি ছিল একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে, যেটা ডিএফআইডি এর একটা কনসার্ন ছিল। সেখানে আমি মোটামুটি 5 বছর কাটিয়েছি। এই সময়টা বেশ ভালোই ছিল, কারণ শেখার সময় ছিল, একটা লম্বা সময়। যদিও আমি খুব বুঝে যে 5 বছর কাটিয়েছিলাম সেটা না, বাট এখন আমি পেছন ফিরে দেখলে মনে হয় যে একটা লম্বা সময় এখানে থাকা উচিত ছিল, কারণ শুরুতে কাজ শিখতে হয়। ফ্যামিলির সচ্ছলতা থাকলেই যে স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম কাজ করতে পারবে বা পড়াশোনায় হ্যাম্পার হবে ব্যাপারটা এমন না। আমি আমার নিজের লাইফ থেকেও বলতে পারি, আমি কিন্তু আসলে স্টুডেন্ট লাইফ থেকে কাজ করতাম, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতাম। দিন গেলে 300 টাকা দিত, কিন্তু মানে তখন মনে হতো যে এটাই অনেক। যেই এক্সপিরিয়েন্সগুলো আসলে গ্যাদার হয়েছে আমার মনে হয় এখন এসে সেটা কাজে লাগছে। সো আপনার কথা শুনে মনে হলো যে সবার এটা আসলে করা উচিত। আজকালকার ছেলেমেয়েরা কিন্তু আমার মনে হয় দে আর স্মার্টার দ্যান আজ। ওরা কিন্তু কাজ করছে, ওরা কাজ করছে, ওদের কাজের সুযোগ অনেক বেশি সৃষ্টি হয়েছে, আমাদের সময় এতটা ছিল না। জি, তারপরেও করেছি আমরা। এইচআর সেক্টরে আপনার কিভাবে আসা? এইচআর সেক্টরে তো আমি এমন একটা সময়ে আসলাম যে সময়টা, তার আগে ঠিক এইচআর ছিল না, বিষয়টা ছিল পার্সোনাল ম্যানেজমেন্ট। অনেকটা ফাইল বন্দি এইচআর, তারপর এইচআর একটা ইভলভিং শুরু হলো। এইচআর তার সেই মানে প্রথাগত রোল থেকে বেরিয়ে সে অনেকটা স্ট্র্যাটেজিক একটা রোলে চলে আসলো। সে স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার হিসেবে তার আবির্ভাব হলো। ঠিক ওরকম একটা সময়ে আমি জয়েন করি বাংলা লিঙ্কে এবং এইচআর ডিপার্টমেন্টে। সো এটা বাই চান্স বলবো না, বাট তারপরেও বলবো যে আমার ইচ্ছে ছিল এইচআরে কাজ করা, যেহেতু আমি এমন একটা পার্সোনালিটির মানুষ। একদম ছোটোবেলা থেকেই আমি যেহেতু একটা বিএনএস স্কুলে পড়াশোনা করেছি, অনেক কালচারাল অ্যাক্টিভিটি ছিল এবং আমি কিন্তু অনেক কালচার প্রোগ্রামে পার্টিসিপেট করেছি। আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম এবং আমি বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি আমার হিউজ পুরস্কার ছিল। ইভেন জাতীয় পর্যায়েও আমি অনেক ইয়েতে অংশ নিয়েছি। সেই সময় অঙ্কুর নামে প্রোগ্রাম ছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছি। তো আমার মধ্যে না পিপল বিষয়টা খুব ভালো লাগে, সবার সাথে কানেক্টিভিটির কাজটা ভালো লাগে, অবজার্ভ করতে ভালো লাগে, কারণ প্রতিনিয়ত আমার মধ্যে একটা জিনিস ছিল যে আরও বেটার করতে হবে। তো বেটার বিষয়টা আসেই হচ্ছে পর্যবেক্ষণ থেকে। তো আমি যখন এইচআর এসে জয়েন করলাম তখন আমার কিন্তু অনেকটা ইচ্ছে ছিল। আমার ইচ্ছে ছিল না যে আমি কখনো সেলসে চাকরি করব। আমার কখনো ইচ্ছে ছিল না যে আমি মানে অ্যাকাউন্টেন্সির মতো একটা খটমটে বিষয় নিয়ে পড়াশোনা করব। সো আমার ইচ্ছেটা ছিল, কারণ মানুষের মধ্যে যে পোটেনশিয়ালিটি থাকে এবং সেই পোটেনশিয়ালিটির জায়গাটাকে যদি আরেকটু সাপোর্ট দেওয়া যায় তখন সেখান থেকে অনেক ভালো আউটপুট আসে এবং এটা না একটা রিওয়ার্ড। তো আমি আসলে
আমার কাছে মনে হয় যে এটা সুপ্তভাবে আমার মধ্যে ছিল এবং আমি পেয়েছি সেই সুযোগটা এইচআরে কাজ করার। একসাথে যেমন টেলিকমিউনিকেশনে কাজ করেছেন, পাশাপাশি আবার ম্যানেজমেন্টের ইয়েতেও কাজ করেছেন, যেমন আমি জানার মতো আপনি হোটেল প্যান প্যাসিফিকে ছিলেন, ওয়েস্টিনে ছিলেন। সো এই দুইটার কম্বিনেশন করে আসলে কেরিয়ারটা না না, কিভাবে এইচআরের বিষয় তো এইচআরে তো এটাই মজার জায়গা। আপনি যে বিজনেসই করেন, আপনি হাইটেক বিজনেস করেন, আপনি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস করেন, আপনার প্রতিটা বিজনেসের পেছনে কারা, জি কোর হচ্ছে পিপল। রাইট। তো এটা যে ইন্ডাস্ট্রিরই হোক, তো আমার তো জায়গাটা সবসময় এইচআরই ছিল। এটা কোনোভাবে ডিফারেন্ট কিছু না, কোর বিজনেসকে সাপোর্ট দিবে পিপল এবং পিপলদেরকে নিয়ে কাজ করবে এইচআর। তো এখানে আসলে ওই সমস্যাটা আমার কখনো হয়নি, কারণ ইন্ডাস্ট্রি চেঞ্জ হলে হ্যাঁ বিজনেসের ধরন চেঞ্জ হবে, আপনাকে নতুন বিজনেস শিখতে হবে এবং এটা তো স্বাভাবিক, নতুন কিছু আপনাকে জানতেই হবে, আপনি শুধু পুরনো নিয়ে বসে থাকবেন এটা তো হবে না। এআই এর যুগ চলে এসেছে, তো আপনার কাছে কি মনে হয় সেইখানে এআইটা কতটা ইফেক্ট করছে আসলে আমাদের ক্যারিয়ারে? ওকে, এই জায়গাটা বলতে গেলে যে এআই তো আর হঠাৎ করে একদিন আকাশ থেকে পড়েনি। হ্যাঁ, প্রতিনিয়তই আমরা সবাই টের পাচ্ছিলাম যে একটা সময় কিভাবে করে সারা পৃথিবী ডিজিটালাইজেশনের দিকে, এবং আমরাও ফেস করেছি বাংলাদেশ কিভাবে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। এআইও তো ধীরে ধীরে এসেছে, সেটা ওয়ার্ল্ড আমাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করেছে, কোর্স এনেছে যে পড়াশোনা করো, ছেলেমেয়েরা সেখানে গিয়েছে, তো ধীরে ধীরে এটা এসেছে। আর এআইয়ের সাথে এআইকে তো বুঝতেই হবে। কাজের ক্ষেত্রে কি এইচআর মানে এআই কোনো ডিফিকাল্টিস কারোর জন্য না, এইচআরের জন্য তো অবশ্যই না, বরঞ্চ এইচআরের জন্য আমি বলবো যে ইটস অ্যান অপরচুনিটি। এইচআর তার রেগুলার এইচআরের যে স্ট্র্যাটেজিক কাজটা আছে এই জায়গাটাতে খুব বেশি সময় দিতে পারে না, বিকজ ক্লারিক্যাল জব থাকে প্রচুর। তো আপনার এআই আপনাকে তো এখন সাপোর্ট করবে, এআই আপনার হচ্ছে রিক্রুটমেন্টে সাপোর্ট করবে, আপনার এআই আপনাকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে সাপোর্ট। ইটস অ্যান অপরচুনিটি, আপনি এখন পিপলকে নিয়ে কাজ করতে পারবেন, আরও বেশি তার টাচে যেতে পারবেন, তার ডেভেলপমেন্টে যেগুলোতে আপনার কাজ করার অনেক বেশি সুযোগ এখন। তো এআই সাপোর্টিভ। মানে এআই থেকে মানে ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে, সেটার কি গুণগুলো আপনারা দেখছেন বা এটা নিয়ে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন। ইটস অ্যান ইন্টারেস্টিং, আমার জন্য তো খুবই ইন্টারেস্টিং, বিকজ আমি যেটা বললাম যে সেই পার্সোনাল ম্যানেজমেন্ট, কিংবা আমি যদি খুব ছোটোবেলায় যাই, যে নদী খালে বিলে পাশে বেড়ে ওঠা আমরা যে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেছি, লিডারশিপ রোলে কাজ করেছি, তো আমরা যদি সেখান থেকে এটা পারি এই সময় এসে, তার মানে হচ্ছে কি আমরা প্রতিনিয়ত, আমরা সব মানুষই আমরা কিন্তু লার্নিংয়ের মধ্য দিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আর এআইয়ের এই সময়টা তো মানে খুবই মজার একটা সময়, যে সময় আপনার হয়ে আপনাকে একটা সফটওয়্যার, আপনাকে টেকনোলজি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করছে। তো আপনার যে জায়গাটা যে এআই নিয়ে সবাইকে জানতে হবে, মানে ফার্স্ট অফ অল আপনাকে এই ওয়ার্ল্ডে পা রাখতেই হবে। তো প্রথম কাজ হচ্ছে আমি বলবো যে যারা কর্পোরেট ওয়ার্ল্ডের লিডারশিপ রোলে আছেন, যারা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে, যারা প্রতিটা সোসাইটিতে লিডার আছেন, তাদের কিন্তু এখন অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। মানে আপনার ফার্স্ট এআই ট্রান্সফরমেশনটা কখন হবে? যখন আপনার মধ্যে এই অ্যাওয়ারনেসটা আসবে যে এআই আমাকে জানতেই হবে। এআই কোনো কঠিন বিষয় না, কিন্তু কিছু টুলস আছে যে টুলসগুলো আমাদের লাইফকে ইজি করছে অলরেডি। তো এই টুলগুলো যে অ্যাভেলেবল, এই অ্যাওয়ারনেসটা কে সমাজে তৈরি করবে? কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এআই প্রযুক্তি স্পেশালি মানব সম্পদের ক্ষেত্রে যত ডেভেলপ হবে সেই ক্ষেত্রে মানুষের চাকরি হারানোর ব্যাপারটা? না 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 না, চাকরি কখনোই মানুষ হারায়নি। আপনি টাইপ মেশিন চলে গিয়েছে, কম্পিউটার এসেছে, তো কম্পিউটারে চাকরি তৈরি হয়েছে না? তো আপনার আপনার সময়ের সাথে সাথে এআইয়ের সময় আপনার আরও মানুষ লাগবে। আপনি নিজেকে উদ্যোক্তা হিসেবেও প্রমাণ করার চেষ্টা করেছেন এবং আমার মনে হয় একটা সাকসেসফুল জায়গায় আছেন। এই ব্যাপারটা নিয়ে যদি একটু আমাদের বলেন। উদ্যোক্তা হওয়ার জন্য কিছু করা না, কিছু করতে হবে। এবং যখনই আমরা কিছু করছি, এবং কিছু করা মানে এই না যে আমি অন্য কান্ট্রি থেকে একটা জিনিস ইম্পোর্ট করলাম, মার্কেটে ছেড়ে দিলাম, দ্যাট ইজ আ ট্রেডিং। উদ্যোক্তা হচ্ছে আপনি নতুন কিছু ক্রিয়েট করবেন। আবার যদি বলেন হ্যাঁ আমি উদ্যোক্তা হিসেবে আমি একটা ছোট ফ্যাক্টরি রান করিয়েছি, বাট এই ছোট ফ্যাক্টরিতে ক্রিয়েটিভ কিছু জিনিস ক্রিয়েট করার চেষ্টা করছি। আমার একটা ছোট্ট, যেহেতু আমার
প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে হোটেল ইন্ডাস্ট্রিতে। সো আমি সিলেটে একটা ছোট্ট রিসোর্ট স্টার্ট করেছি। আর আমি আসলে অনেক বেশি ইন্টারেস্টেড, যেটা আমি অলরেডি স্টার্ট করেছি এবং এটা নিয়ে আমি অনেক বেশি কাজ করছি, সেটা হচ্ছে আমার একটা অনলাইন বিজনেস পেজ আছে, যেটা হচ্ছে এআই ইন্টিগ্রেশন অফিস। এআই ইন্টিগ্রেশন বলতে ইটস কিন্তু হিউজ ব্যাপার। আমি বলে দিলাম এআই ইন্টিগ্রেশন আর এআই ইন্টিগ্রেশন হয়ে গেল, তা না। বিভিন্ন রকম টুলস আছে, অ্যাপস আছে, এবং এআই ইন্টিগ্রেশন অফিস মানে এই না যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি সো আমি একজন এআই ইন্টিগ্রেটেড, না। আমি অ্যাকচুয়ালি আমাদের যুব সমাজকে সহযোগিতা করতে চাই। এবং এটা কিভাবে, এখন তো অনেক সহজ না যে আমরা ইউটিউবে কিছু করলাম, তাদের মোটিভেশনাল কিছু জিনিস দিলাম, তাদের লার্নিংয়ের জন্য কিছু টপিক দিলাম। বাট আমার পার্সোনালি ইচ্ছে হচ্ছে আমি মিনিমাম 100 পিপলকে ফিজিক্যালি তাদের টাচে থেকে তাদেরকে আমি এই এআইয়ের মধ্যে নিয়ে চলে আসবো, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড যার যেটা যোগ্যতা আছে, যে যেখানে ক্রিয়েটিভ, তাকে সেই অ্যাপ সেই সফটওয়্যারের সাথে ইন্ট্রোডিউস করে সাপোর্ট দেওয়া, সো দ্যাট তারা স্টাবলিশ হতে পারে। অনেক ইউনিভার্সিটিতে এখন এইচআর ডিপার্টমেন্টের একটা হিউজ নাম্বার অফ পিপল পড়াশোনা করতে চায়, কেরিয়ার করতে চায়। আপনি তাদের উদ্দেশ্যে কি সাজেশনটা দিতে পারেন? আসলে হিউজ নাম্বার অফ পিপল পড়াশোনা করতে চায়, পড়াশোনা তো অবশ্যই করবে। আর পড়াশোনা শুরু করার পরে আবার বোঝা যায় যে আসলে আমি কতটা সুইটেবল ফর দিস পজিশন। পড়াশোনা শুরু না করলে তো আর বোঝা যায় না। আর এইচআর এটার তো হচ্ছে এটার স্কোপ হিউজ। আর পিপল, যার কোর পিপলকে নিয়ে যখন আপনি পড়াশোনা করছেন, কাজ করতে ইন্টারেস্টেড হচ্ছেন, তখন আপনার জন্য অপরচুনিটি যে আছে। আপনি যদি মনে করেন যে না আমি আসলে এখানে থাকবো না, আমি আমার এটা চেঞ্জ করব, পড়া উচিত। ইটস আ ভেরি ইন্টারেস্টিং একটা এখানে এইচআর বলতে কারেন্টলি যেভাবে আমরা এখানে সাইকোলজি অ্যাড হতে পারে, সো হিউজ স্কোপ আছে। কিন্তু মানে আমাদের দেশের পার্সপেক্টিভে এখন অবশ্য অনেকটাই কমে এসছে। তারপরও আপনি যেহেতু নারী, আমি আপনাকে কোশ্চেনটা করতে চাই, নারী কর্মক্ষেত্রে যে এনভায়রনমেন্ট বা তাদের যে আসলে স্ট্রাগলনেসে বেড়ে ওঠা, যেই চ্যালেঞ্জগুলো থাকে, সেগুলো প্রতিবন্ধকতা করার উপায় কি হতে পারে? এটা আপনি যেমন জানেন এটা সত্য। নারী এবং বাংলাদেশের নারীদেরকে তো অনেক বেশি সমস্যা ফেস করতে হয়, কারণ এখানে একটা বিষয় আছে যে সংসার দেখবে নারীরা, তো সংসার দেখাশোনা করতে হবে, তারপর নিজের ক্যারিয়ার ফোকাসড হতে হবে, দেন আপনার কর্পোরেট ওয়ার্ল্ডে যদি আপনি জয়েন করেন সেটা প্রেশার নিতে হবে। এটা ব্যালেন্স করে চলতেই হয়। আর সামাজিকভাবে এখন যেটা হয়েছে, ঠিক আমরা যেটা 15-20 বছর 25 বছর আগে ফেস করেছি, সেটা আসলে এখন সমাজে নেই। সমাজে এখন পুরুষরা ঠিক নারীদেরকে বাঁকা চোখে খুব বেশি দেখে না। হ্যাঁ, সমাজে সেই জায়গাটা, এটার অবশ্য আরেকটা কারণ হতে পারে যে আমাদের এনজিও কর্মী, আমাদের গার্মেন্টস কর্মী, ওখানে এত ফিমেল অ্যাডভান্সমেন্ট আছে, ওরাই মনে হয় আমাদের সমাজকে এই শক্তি জুগিয়েছে যে না, ফিমেলদের মধ্যেও সেই যোগ্যতা আছে যারা ইকোনমির পার্ট হতে পারে। তো আমি তাদেরকে বলবো যে এটা তাদের একটা অবদান। আর প্রতিটা নারী যারা কর্পোরেট সেক্টরে আছে তাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। তাদের একটা লাইফে তো একজন সব পাবে না, এটাকে একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে। লাইক আমি এই প্রোগ্রামটাও করব, আমি এখন অন্য একটা বিয়ের প্রোগ্রামেও অ্যাটেন্ড করব, সব একসাথে হবে না, শুড বি লিমিটেড। হ্যাঁ, এবং কে কার বাউন্ডারি কীভাবে সেট করবে এটা তার বিষয়, কার ইন্টারেস্টের জায়গাটা কোথায়। এখন ফুটবলও খেলতে যাব, তো যার ইন্টারেস্ট অনেক বেশি ফুটবল খেলা বা বাইরে খেলাধুলা, সে ওখানে সময় দেয়, কিন্তু ফ্যামিলির জন্য তো সময় আলাদা করে রাখতেই হবে। আসলে সবাই তো আপনার মতো সুপার ওমেন হতে পারে না। মানে অনেক সময় দেখা যায় যে কাজের ক্ষেত্রে হয় না যে আমরা কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক ভুল করি। আপনার লাইফে এমন কোনো কিছু হয়েছে কিনা যে আপনার কাছে মনে হয়েছে যে এটা ভুল, এটা আমি না করতে পারলে হয়তো বা আরো বেটার হতো, সেটা হয়তো আজকে প্রোগ্রামে আপনি বললে সেটা যারা দর্শকরা আছেন তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে? না, ভুল না, ভুল আসলে কি পড়াশোনা। আরেক এই যে আমরা বলি না যে সিজিপিএ দিয়ে কি হবে, আসলে সিজিপিএ কার ভালো হয়, যে পড়ে তারই তো। আমরা বলবো না শুধুই সিজিপিএটাকে এনশোর করাটাই টার্গেট, পড়তে হবে। তো আমি আসলে এখন মনে হয় যে আমি যদি আরও সুন্দর জায়গায় আরেকটু পড়তে পারতাম, একটা ভালো ইউনিভার্সিটিতে, আগে এটাকে ঠিক ওভাবে কেয়ার করিনি, তো এখন আসলে এইটা করা সম্ভব না।
হ্যাঁ, সময়ের বিষয় আছে, আরও অনেক বিষয় আছে, বাট ইচ্ছে করে যে একটা ভালো ইউনিভার্সিটিতে যদি আবার পড়তে পারতাম খুব ভালো হতো। আপনি তো আসলে আপনার কর্মজীবনে অনেক বছর ধরে আছেন, তো আপনার কাছে কি মনে হয় যে নারীদের স্পেশালি কর্মক্ষেত্রে লিডিং পজিশনে আসতে গেলে কোন গুণগুলো আসলে থাকা ম্যান্ডেটরি? এখানে গুণ ম্যান্ডেটরি গুণ নারীদের আছে, ওকে, কিন্তু এখানে সমাজে কিছু ট্যাবু আছে। ওকে, হ্যাঁ, একজন নারীকে অনেক দায়িত্ব দিতে চায় না, কারণ কি অ্যাকচুয়ালি তো বড় অংশটা দখল করে আছে পুরুষরা, তো তারাই আসলে অনেক কিছু ডিস্ট্রিবিউশনে আছে। তো তারা নারীদেরকে ঠিক ওই, এটা একদম ট্রু, তারা মনে করে যে এই কাজটা নারীরা করতে পারবে না। আপনি অনেক বড় পজিশনে কিংবা ও আছে একটা আনম্যারিড মেয়ে, আচ্ছা ঠিক আছে ডিগ্রি আছে সব আছে, দুদিন পরে বিয়ে করে বাচ্চা নিবে, তো তখন আমরা হব, ক্ষতিগ্রস্ত হব। এরকম বিভিন্নভাবে এখনও সামাজিক ট্যাবু আছে, যে কারণে ফিমেলরা ঠিক লিডারশিপ রোলে আসতে পারছে না। আপনি যে কজন দেখবেন লিডারশিপ রোলে আছে তারা কিন্তু মারাত্মক রকমের ভালো করেছে, এটা এদিকে তাকালেই আপনি দেখবেন যে তারা কত ভালো করেছে। পৃথিবীর অনেক দেশেই মানে নারী প্রধানমন্ত্রী আছে, এখন আমরা কিন্তু প্রধানমন্ত্রী, প্রায় পেয়ে যাচ্ছি। বিরোধী দলনেত্রী সবই তো আছে। আমাদেরও জি, ছিলেন। জি 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 জি। হ্যাঁ, তো সেটাকে যদি আমরা একটু অ্যাসাইডও করি, তারপরও আমাদের সমাজে, বিশেষ করে পুরুষ শাসিত সমাজ জি, স্টিল নাও, তো তাদের কাছ থেকে অনেক কিছু নিতে হয় আমাদেরকে। তো এই নিতে গিয়ে দেখা যায় যে তারা এখনো ভাবে যে এটার যোগ্য নারীরা না। এটা খুবই দুঃখজনক একটা বিষয় অ্যাকচুয়ালি। আমার মনে হয় এটা আগের থেকে অনেক কমে কমেছে, এসেছে, কমেছে, দ্যাটস ট্রু, ধীরে ধীরে কমেছে। আরো কমবে, হোপফুলি সেটাই আশা আমার মনে করি। হয় কিছুটা জেলাসিও ক্রিয়েট হচ্ছে এখন পুরুষদের মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে তারা ভাবে যে নারীটা আমার চেয়ে, সে বাধা দিচ্ছে না, বাট কাইন্ড অফ যে আমার পাশে আমার ফিমেল কলিগ আমার চেয়ে অনেক ভালো করছে, জি। বাধা দিচ্ছে না, ইটস ট্রু, বাট তারা একটু জেলাসও হয়। কিন্তু মানে অনেক ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি থেকেও বাধা আসে মেয়েদের, যে হ্যাঁ এরকম হ্যাঁ, ইয়ের অবশ্যই ক্ষেত্রে। ফ্যামিলি থেকে বাধা আসে। আবার ধরেন আপনি এই নিজের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ প্লাস কর্পোরেট লাইফ, সো এই তিনটার ব্যালেন্সটাও তো আসলে খুব ইম্পর্টেন্ট। আপনি এটা Important তো- কিভাবে মেনটেন করেছেন? দেখেন, ইম্পর্টেন্ট তো অবশ্যই, তাই না, ব্যালেন্স করতে হবে যে যার মতো। আমার একটা রেসিপি আরেকজনের কাজে লাগবে না। Right. আবার কারণ হচ্ছে, যেমন আমার কথা বলি, আমার মা একজন স্কুল টিচার ছিলেন। আমাদের আমরা 5 বোন, কোনো ভাই নেই। আমরা কখনো আমরা এতটাই মানে লাকি যে আমরা কখনো ফেস করিনি মেয়ে না ছেলে, বাসার প্রতিটা কাজ আমাদেরকে করতে হয়েছে। বাবা মা কখনো পড়াশোনা বন্ধ করাননি মেয়ে বলে, বরঞ্চ মা ছিলেন স্কুল শিক্ষিকা একটা সার্টেন টাইম পর্যন্ত, বলেছেন চাকরি করতে হবে। তো আমার সাথে আমার মনে হয় যে আমি অনেক প্রিভিলেজড। ওকে, হ্যাঁ, অনেকের, কিন্তু আমি জানি, আমি সমাজের এই জিনিসটা জানি যে মেয়েদেরকে কি পরিমাণ ফেস করতে হয়। পড়াশোনা তো শুধু নামে করানো হয় একটা ভালো বিয়ে দেওয়ার জন্য অনেক ফ্যামিলিতে। আর আমি যদি এখন বলি, এখানে আরও আছে, আপনার একটা মেয়ে, তার হাজব্যান্ড, তার ছেলে মেয়ে, তাদের বেড়ে ওঠাও এখানে বিষয়। ছেলেরা তো কেন যেন জেনেটিক্যালি মানে নারীদেরকে একটু শোষণ করতে চায়, বাট আমি লাকি, আমার ছেলেরা ঠিক আমাকে বাসায় বসে থাকাটা দেখতে পারে না, যে মা কাজ করছে, মা তারা প্রাউড ফিল করে। হাজব্যান্ডের সাপোর্ট থাকতে হয়, সবার সাপোর্ট থাকতে হয়, বাট দিন শেষে আপনার কাছে যদি কোনো সাপোর্ট না থাকে, আপনি যেটা চান সেটা তো আপনাকে করতে হবে। রাইট। মানে কেন আমাকে সব কেয়ার করতে হবে? আমি তো একটা আলাদা মানুষ, আমি আলাদাভাবে পৃথিবীতে এসেছি, আমি আলাদাভাবে চলে যাব। আমার অ্যাচিভমেন্ট আমার দুঃখগুলো শেয়ার তো কেউ নেবে না, তো মনে আমি চাপা কষ্ট কেন রাখবো? এটা আমি বিশ্বাস করি আমার লাইফে। আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। অন্যের ক্ষতি হয় এমন কিছু না, কিন্তু আমার ভালো লাগে, স্রেফ ভালো লাগে থেকে আমি করি। আপনি তো দীর্ঘদিন যাবত এইচআর ম্যানেজমেন্টের কাজ করছেন, সো এইচআর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় বর্তমান সময়ে এসে যে জবের ক্ষেত্রে কোন সারপ্রাইজিং টুলটা থাকলে জবটা পাওয়া ইজি হবে, বা কোনটা মেনটেন করলে সবার জন্য ইজি অ্যাক্সেস টু গো? না, সবাই জব পাবে না, কারণ এতটা জব তো আপনি ক্রিয়েট করেন নাই। যারা জবে আসতে চায়, হ্যাঁ, যারা জবে আসতে চায় তাদের, এখন যারা জবে আসতে চায়, পড়াশোনা আপনি যেখানেই করেন, এআইকে আপন করে নিতে হবে। এআই রিলেটেড যে টুলসগুলো আছে, এই টুলসগুলো তাদেরকে জানতেই হবে। এখন আপনি যে ফিল্ডে কাজ করতে চাচ্ছেন, আপনি রিলেটেড ফিল্ডের টুলসগুলো নিয়ে কাজ করতে পারেন। আর হচ্ছে এটার
ইউজ কেসগুলো আপনাকে জানতে হবে। আমি জানি সেই আমরা যেমন একটা সময় লিখেছি সিভিতে এক্সেল জানি, ওয়ার্ড জানি, আসার পরে এক্সেল আর ওয়ার্ডের কথা বলতে পারলে আমাদের চাকরি হয়ে গেছে। বাট এখন সময় সেটা না। আপনি 10টা টুলস 10টা অ্যাপের নাম বললে কিছু হবে না। এটাতে অ্যাকচুয়ালি আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কত। এখন একজন বাচ্চা হয়তো আমাদেরকে বলে যে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কোথায় পাবো, আমি তো চাকরি করিনি। না, এটা প্রয়োজন নাই। আপনি এটাকে আপনার লাইফের কোনো একটা জায়গায়, আমি একটা ইয়ের কথা বলি, আচ্ছা ঠিক আছে, আমরা একটা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে কথা বলি, অ্যাপ নিয়ে কথা বলি, তো এটা কি আপনার চাকরি লাগবে? এখন তো মোবাইলেই সবকিছু না, ইভেন আপনার তো প্রতিদিন আপনি বাসায় ছবি তুলছেন, আপনি আপনার ছবি তুলছেন, তো আপনি সেখানেই তো লার্ন করছেন, তো তখন তো বলা হচ্ছে না। তো সেম আপনার যেসব এখন অনেক হচ্ছে ক্লাউড বেসড টুলস আছে যেগুলো চাকরির ক্ষেত্রে খুব প্রয়োজন। একটা দুটোর নাম বললে হয়তো অনেকে স্টিক হয়ে যাবে, একটা দুটো না। আপনি যখন একটার নাম শুনবেন, একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের নাম শুনবেন, অ্যাপের নাম শুনবেন, তখন আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে আর কতগুলো ভিডিও এডিটিং অ্যাপ অ্যাভেলেবল। আপনি দেখেন ওটার মধ্যে আবার জিজ্ঞেস করেন যে এর মধ্যে আমি এই কাজ করি, তো আমার জন্য বেস্ট কোনটা, আমাকে বেস্ট দুটো, আপনি সেই বেস্ট দুটো ফার্স্ট শেখেন, 3টা 4টা 5টা তো পরে এগুলো শেখা তো আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। দ্য সেম আপনাকে এখন এআই টুলস যেগুলো আছে এইগুলোতে মাস্টার হতেই হবে। কারণ এখনকার বাচ্চারা শুধু মানে ইন্টারনালি দেশের ভেতরে তারা কম্পিট করবে না, তাদেরকে গ্লোবালি কম্পিট করতে হবে। তো এআই টুলসের বিকল্প নাই। আপু, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে লাস্টে জানতে চাই যে আপনি আগামী 10 বছর পর বাংলাদেশের এই কর্পোরেট ওয়ার্ল্ডটাকে কিভাবে দেখতে চাচ্ছেন? 10 বছর পর বাংলাদেশ অনেক এগিয়ে যাক, কিন্তু সেখানে 3জন স্টেক হোল্ডারকে কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে জানতে হবে, তাদেরকে ডিজিটালাইজেশন বুঝতে হবে, অটোমেশন বুঝতে হবে। সেকেন্ডলি আমি বলবো যে বড় বড় কর্পোরেশনগুলো, ইনস্টিটিউশনগুলো শুধুমাত্র এআইকে অ্যাডপ্ট করে নেবে সেটা না, তারা যাতে আমাদের ছোট বড় সব অর্গানাইজেশন যাতে এআইকে অ্যাডপ্ট করে নিতে পারে সেখানে সহযোগিতা করতেই হবে, কারণ আমাদের সবাইকে একসাথে এগোতে হবে। এবং থার্ডলি আমি বলবো যে স্যার লিডারশিপ রোল, কান্ট্রি লিডারশিপ কীভাবে ভাবছে, তার মিশন, তার ভিশন, তার ভ্যালুজি বাংলাদেশকে 10 বছর পরে আমি হয়তো বলিনি, কিন্তু আমাদের যে একটা এক্সপেকটেশন আছে যে সেই বাংলাদেশ হোক, ছাড়িয়ে যাক প্রথমে অ্যাটলিস্ট দক্ষিণ এশিয়ার সব দেশগুলোকে, সেই জায়গায় পৌঁছাতে পারবো এবং আমরা পারবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সর্বশেষ জিটিভির দর্শকদের যদি কিছু বলতে চান। আমরা সবাই খুব সাপোর্টিভ হই, আমাদের ইয়াং জেনারেশন তারা যাতে প্রপার এডুকেশনটা নেয়, প্রপার এডুকেশন নিয়ে দেশের জন্য তারা কাজ করতে পারে, ট্রুলি তারা দেশের জন্য সৎভাবে কাজ করে, এই মেসেজটা পৌঁছে দেওয়া, এটা আমার মেসেজ না, আসলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। সো চলেন আমরা সবাই মিলে আমাদের ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে আমরা দেশ গড়ি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জিটিভির সাথে থাকুন, কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে থাকুন, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট ওয়ার্ল্ড দেখতে থাকুন। ধন্যবাদ।